রবীন্দ্রনাথকে অন্যভাবে পাবা। ঠিক প্রত্যেকের জীবনে রবীন্দ্রনাথ আসেন, কারণ যে যখন দুঃখ পায় প্রথম ভালো লাগবে যে রবীন্দ্রনাথ নিয়ে বসলে, সঞ্চয়িতা খুলে বসলে, সে কিছু জানুক না জানুক তার ভালো লাগবে, তাই না? আমরা যখন প্রথম সবার জীবনে একবার না একবার প্রেম এসেছেই, তখন কিন্তু সে প্রথম যদি রবীন্দ্রনাথ খুলে বসে তার কিন্তু ভালো লাগাটা অন্য জায়গায় চলে যাবে। হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন তোমারও প্রকাশ হোক, কুহেলি কাকলি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। কবিকে প্রণাম জানাই, আন্তরিক শ্রদ্ধা জানাই। কবির নিজের গানেই আমি তাকে শ্রদ্ধা জানালাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 164তম জন্মবার্ষিকী। চলো দেখি আজকের দিনটি সবাই কিভাবে উদযাপন করছে রবীন্দ্র সদনে এবং নন্দনে। আর হ্যাঁ, আরেকটা কথা, দৈনন্দিন জীবনে এখনো এত বছর পরেও রবীন্দ্রনাথ বেঁচে রয়েছেন আমাদের মধ্যে, আমাদের মনের মাঝে, আমাদের জীবন যাপনে, আমাদের সব কিছুর মধ্যে। চলো দেখি সবাই কিভাবে রবীন্দ্রনাথকে পেয়ে থাকেন তাদের জীবনে। এসো আমার সাথে। শুরু। আমি পেয়ে গিয়েছি রবীন্দ্র সদনে এক ঝাঁক গুণী শিল্পীকে। এদের মধ্যে অনেকেই বাচিক শিল্পী এবং অনেকে সঙ্গীত শিল্পী। চলো দেখি ওনাদের জীবনে রবীন্দ্রনাথ কিভাবে প্রভাব ফেলেন, কারণ রবীন্দ্র চর্চার মধ্যে এদের জীবনের অনেকটা সময় কাটে। দিদি, আপনি কিভাবে রবীন্দ্রনাথকে দেখেন বা আপনার জীবনে কিভাবে উনি প্রভাব ফেলেন? প্রথমেই বলি, তখন আমার আলোয় ফেরা, ঠিক মনে নেই কবে, সহজ পাঠে তোমায় পেলাম অবাক শৈশবে। মা চেনালেন প্রাণের কবি ঠাকুর রবীন্দ্রনাথ। ঠাকুর শব্দ শুনেই আমার কপাল ছুলো হাত। মা দেখালেন ছবি, সাথে নুইয়েছিলেন মাথা। সেই থেকে যে আসনখানা বুকের মাঝে পাতা। এমনভাবেই রবীন্দ্রনাথকে আমরা যেমন সহজ পাঠে পেয়েছি ছোটবেলায়, তেমনি সেই সহজ পাঠের মানেটা আমাদের কাছে যত দিন গেছে তত আস্তে আস্তে বদলে বদলে গেছে। যেমন ধরুন, আমরা যেমন ছোটবেলায় আমরা স্কুলের অনুষ্ঠানে সেদিন দুজনে দুলেছিনু বনে, সেই সময় আমরা যেটা কল্পনা করে আমরা নাচ করতাম বা গানের সঙ্গে সঙ্গত দিতাম, সেটা যখন আস্তে আস্তে আমরা বড় হলাম, মাঝ বয়সে এলাম, তখন কিন্তু আমাদের কাছে সেই গানটা একই থেকে গেল, কিন্তু গানের মানেটা বদলে গেল। আবার যখন আমরা প্রায় মাঝ বয়সে অতিক্রম করে চলে এসেছি, এখন কিন্তু সেদিন দুজনে দুলেছিনু বনে, সেটা আমাদের সেই পুরনো স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। তাই রবীন্দ্রনাথ আমার সঙ্গে, আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরুন, আমার রবি ঠাকুর থাকে আমার সঙ্গে আমার রান্নাঘরে, কারণ আমার ঠাকুর ঘরে, সেই ঠাকুর ঘরের একটা ছবি ছিল। তো মাঝে মাঝে রান্না করতে করতে, আমার বেশিরভাগ সময় রান্নাঘরে কাটে, রান্না করতে করতে আমার খালি মনে হতো অনেকক্ষণ যেন রবিকে দেখিনি। সেই থেকে আমি করলাম, আমার ঠিক ডাইনিং টেবিলের ওপরে আমি একটা, আমার বাড়িতে রবীন্দ্রনাথের ছবি। সুখ দুঃখ ভালো লাগা, তার হাত ধরে প্রেমে পড়া, নতুন করে প্রেমে পড়া, সবটাই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথ আমার সঙ্গে, এটা আমার রবি। শঙ্কর দত্তের একটা কবিতায় বলেছিলেন যে আমাদের স্কুলের মাস্টারমশাই বিমলবাবু বলতেন রবীন্দ্রনাথকে আগে বুঝতে হয়, তারপর তার নিবেদন। কিন্তু আমি বলি রবীন্দ্রনাথ আমাদের, তাকে বোধহয় অতটা বুঝতে হয় না, তার কবিতা তার গান সবই তো আমাদের। তা তেমনভাবেই রবীন্দ্রনাথ আমার সঙ্গে জড়িত। ও, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি। দিদির নামটা? আমার নাম বর্ণালী নন্দী। আচ্ছা, বর্ণালী,
বর্ণালীদি এত সুন্দর কথা বললেন রবি ঠাকুরকে নিয়ে, তো বর্ণালীদির কথাতেই বলি যে বর্ণালীদি সেদিন দুজনে গানটা তোমার জীবনে যেভাবে প্রভাব ফেলেছে, চলো না আমরা দুকলি গাই সবাই মিলে, হবে কি? চলো। একদমই। আমরা আসলে আমি বিশেষ করে সঙ্গীত শিল্পী নই, কিন্তু ওই যে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে সঙ্গে তাই সবটাই দিয়েছেন সবাই মিলে। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা, সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনেরও প্রলাপ জড়ানো, সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনেরও প্রলাপ জড়ানো, ভুলে গেছি, আর মনে পড়ছে না, কথা মনে পড়ছে না, সুরটা মনে পড়ছে, আর ঠিক আছে। ও তুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সত্যি আমাদের আড্ডা জমে পেয়ে গেছি বাচিক শিল্পী। দাদা নাম? আমার নাম দিব্যেন্দু মজুমদার। দিব্যেন্দুদা রবীন্দ্রনাথকে কিভাবে দেখো? আসলে আমরা এখন বেরোলেই আমাদের আশেপাশে শপিং মল দেখি। শপিং মলে কেন যাই? গেলে সব পাবো। সেমনি রবীন্দ্রনাথ আমাদের কাছে সেই সম্ভার, যেখানে আমার পছন্দের যেটা দরকার আমি সেটা পাবো, আমার যে মুডে যেটা দরকার, যেই রাগে যেটা দরকার, মানে এটা একটা সম্ভার। আর কি, রবীন্দ্রনাথকে আমি যেভাবে দেখবো তুমি হয়তো সেভাবে না, অন্যভাবে দেখবে। তাই রবীন্দ্রনাথ না এত বিস্তৃত যে আমরা জানি না কোনটা আমার জন্যে কোনটা তার জন্যে। একদমই তাই দাদা, একদম আমাদের মনের কথাই বলেছেন। দাদা কিছু বলবে, শোনাবে কবিগুরুর কবিতা? আমি দেখছিলাম ফোনে ঘাটছিলেন যে কি বলবো আর কি, বন্ধু তোমাদের শোনাবেন। এক মিনিট। আচ্ছা তুমি খুঁজতে থাকো, পেয়ে গেছো? আচ্ছা পেয়ে গেছেন, দাদা শোনাচ্ছেন। কিছুই না, এটা সেই বিখ্যাত কবিতাটা যেটা ছোটবেলায় আমরা সব সময় করেছি, বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজাটুকু একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলো মেঘ উড়িয়ে আসে। কবিগুরুকে ছোট থেকে আমি দেখেছি সমস্ত জায়গায়, ছোট থেকে বড় হয়েছি কবিগুরুকে নিয়ে। আমার জেঠু আমার যখন 3 বছর বয়স ছিল আমাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন প্রথম স্টেজে রবীন্দ্র জয়ন্তীর দিন। আজকে যে দিনটি আমরা পালন করছি সেই 3 বছর বয়সে এই দিনটি আমার শুরু হয়েছিল প্রথম মঞ্চ অনুষ্ঠান হারিয়ে যাওয়া কবিতাটা দিয়ে। সেটাই আজকে আমি একটু বলছি। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটি তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচের থেকে হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানেছে, আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি।
আমার কাছে আমার প্রিয় কবি, প্রাণের কবি, আমার মনে, আমার স্বপ্নে, আমার জাগরণে সবসময় তিনি আছেন, অন্ধকারেও তিনি আছেন। তার হাত ধরেই আমার আগামীর পথ চলা। খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। কোন দাদা বা দিদি কে বলবেন এখন? তুমি বলবে? আচ্ছা, পেয়ে গেছি। নাম কি? বিপ্র প্রতিম দাস। রবীন্দ্রনাথ তোমার জীবনে কিভাবে? রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই ঠিক প্রত্যেক বাঙালি পরিবারে রবীন্দ্রনাথ যেরকমভাবে মানে গান কবিতা থেকে শুরু হয়, শেখানো হয়, গান শেখানো হয়, আমারটাও ঠিক সেরকম কোনো ব্যতিক্রম হয়নি, তেরকমই হয়েছে। তবু আমি এখন চাইবো আপনাদের সামনে নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটি। আমিও স্টেজে অনেকবার বলেছি, চলো শুনি। ঠিক আছে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরে থরে করে কাঁপছে ভূদর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গর্জে উঠিল দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন দের বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধ রে আজকে প্রাণের সাধন। লহরের পরে লহরে তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে শিলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু রাঙা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধর লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কিসে হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি জানো মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাং 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 রে কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। সত্যি সত্যি সবাই মিলে আমরা সুন্দর কবিতা বললাম। দিদি এবার কে বলবেন? একটু ক্যামেরাটা। রবীন্দ্রনাথকে তো মানে সবাই একদম আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনেন, মানে কেউ ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের বাড়িতে একটা ছবি তো সবার আছেই। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা প্রথম সহজ পাঠ দিয়ে শুরু করি, অ ক খ, তারপরে অয় অজগর আসছে ছেড়ে আমটি আমি খাবো পেরে। আজকে কিন্তু আমাদের এই কবিতাটা ঠিক এইভাবে নেই, এই ছড়াগুলো সেগুলো আমরা কোলাজের আকারে করছি। আমরা একটু আগে একজন দিদি বলেন যে আমরা বিভিন্ন সময় একটা জিনিসকে নিয়ে বিভিন্নভাবে ভাবি, ঠিক সেই রকম। মানে আগে ছোটবেলায় আমি পড়েছি অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। এখন কিন্তু সেটা আমরা মিউজিকের সঙ্গে এটাই করছি। সেটা আমাদের কাছে একটা রবীন্দ্রনাথকে অন্যভাবে পাওয়া। ঠিক প্রত্যেকের জীবনে রবীন্দ্রনাথ আসেন, কারণ যে যখন দুঃখ পায় প্রথম ভালো লাগবে যে রবীন্দ্রনাথ নিয়ে বসলে, সঞ্চয়টা খুলে বসলে সে কিছু জানুক না জানুক তার ভালো লাগবে, তাই না? আমরা যখন প্রথম সবার জীবনে একবার না একবার প্রেম এসেছেই, তখন কিন্তু সে প্রথম যদি রবীন্দ্রনাথ খুলে বসে তার কিন্তু ভালো লাগাটা অন্য জায়গায় চলে যাবে। আমি একটু এটার উপরেই বলি। আমার এখনের নিবেদন কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছুই, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। তারা আমায় ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে।
কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে ত্রিশাকাতর পান্থ আমি। শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছে কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রইল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমেরে পাতা, আমি বসেই থাকি। একদম। আমি উর্মি ঘোষ। রবীন্দ্রনাথকে আমরা চিনি একদম ছোট বয়স থেকে, বলতে গেলে পরিবার থেকেই প্রথম চেনাটা শুরু হয়, স্কুলেও পড়ানো হয়। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবনের আর কোনো এমন লেখক, কবি, গায়ক কেউ নেই যার প্রভাব আমাদের জীবনে সমস্ত জায়গায় রয়েছে। যখন ছোটবেলায় প্রথম অক্ষর শিখি রবীন্দ্রনাথকে দিয়ে, প্রথম কবিতা শিখি রবীন্দ্রনাথকে নিয়ে, প্রথম গান শিখি রবীন্দ্রনাথ, প্রথম নাচ শিখি রবীন্দ্রনাথ। আবার যখন বৃদ্ধ বয়স তখনও কিন্তু আশ্রয় সেই রবীন্দ্রনাথ। জীবনের দুঃখ, হাসি, কান্না, যে কোনো অনুভূতি রবীন্দ্রনাথ আমাদের কাছে একমাত্র আশ্রয়। এই যে এত মানুষ চারিদিকে জড়ো হয়েছে সে কিন্তু শুধুমাত্র রবীন্দ্রনাথকে নিয়েই। এই যে রবীন্দ্রনাথকে নিয়ে যখন আমি কথা বলছি, প্রতিটা মানুষ আমার সঙ্গে রিলেট করতে পারছে, প্রত্যেকে তাকিয়ে দেখছে এবং প্রত্যেকের মনে হচ্ছে আমি যেন মনে হচ্ছে তাদেরই কথাগুলো বলে দিচ্ছি। অনেক অনেক বছর আগে রবীন্দ্রনাথ আমাদের সবার মনের কথা গান, কবিতায় বলে দিয়ে গেছে। আমাদের জন্য বলার জন্য আর কিচ্ছু বাকি নেই, কিচ্ছু নেই। আমরা সেটাকেই নিচ্ছি, নিয়ে আবার একটু ঝাড়ছি, মুছছি, আবার সেটাকে নিয়েই বেঁচে রয়েছি। যেন রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবনে আর কিচ্ছু নেই, একদম প্রাণের, মনের, মাথার যেখানে বলবো। এমনকি যদি বলেন সাজগোজ, সেটাও রাবীন্দ্রিক সাজগোজ। ঘরের অন্দরসজ্জা করব সেখানেও রবীন্দ্রনাথের থেকে মুক্তি নেই। খাওয়া দাওয়া করব সেখানেও তুলনা, জানলায় পর্দা দেব সেখানেও তুলনা, ঠাকুরবাড়ির রান্না। এরকম মনে হয় না যে সারা পৃথিবীতে এরকম কোনো লেখক, কবি মানুষের জীবনে বা সমাজ জীবনে এভাবে প্রভাবটা ফেলেছেন। সব থেকে আশ্চর্য লাগে এই যে বিশ্বভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়, এই যে প্রকৃতির মাঝখানে গিয়ে পড়াশোনা করব, দেখে দেখে শিখে শিখে নেব, এরকম ভাবনা সত্যি আমাদের মনে হয় আবার ভাবার সময় হয়েছে। যদি বলেন রাজনীতি, সেটাও যদি খুঁজতে যান রবীন্দ্রনাথের বহু লেখা আছে, একটু কষ্ট করে পড়লেই বোঝা যাবে। উনি এমন কোনো বিষয় জানতেন না এর মধ্যে নেই। বিজ্ঞান বলুন, ইতিহাস বলুন, সমস্ত, ছবি আঁকা, রং, কি বলবো কিছু বলার বাদ নেই। জীবন, একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা লাগে বেঁচে থাকতে, মানসিক চিন্তা ভাবনায়, সব কিছুতেই রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন। আমি আর নতুন করে কবিতা বলবো না, প্রত্যেকে জানেন গানগুলো। একটা রবীন্দ্রনাথের গান বাজলে কানে একটা সুর শুনলে আপনি গান জানেন না, কিন্তু সঙ্গে সঙ্গে গলা থেকে কি যেন একটা বেরিয়ে আসবে। রবীন্দ্রনাথের গান শুনলে আমি নাচ জানি না, জীবনে কোনোদিন নাচিনি, আর হাতখানা আর পাখানা কখন যেন নিজে থেকেই নেচে উঠছে। একদম এটাই হচ্ছে প্রাণের রবীন্দ্রনাথ। ধন্যবাদ। আমি ব্রিজেশ, যে প্রশ্নটা করেছিলেন সঞ্চালিকা, যে আমাদের জীবনে রবীন্দ্রনাথ, মানে মনে হয় বাঙালির জীবনে রবীন্দ্রনাথ, প্রশ্নটা করলে মনে হয় কি বলছেন আপনি? বাঙালি মানে আমরা তো রবীন্দ্রনাথ, আমরা রবীন্দ্রনাথ, একদমই বাঙালি মানে আমরা রবীন্দ্রনাথে থাকি, রবীন্দ্রনাথে বাঁচি, রবীন্দ্রনাথ খাই, রবীন্দ্রনাথ পড়ি। ছোট থেকে বড় হয়েছি, আমাদের শিশুকাল শুরু হয়েছে মায়ের রান্নাঘরে গুনগুনানি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। বড় হতে হতে আমাদের বাঙালি মানেই বাংলা সংস্কৃতি,
বাংলা সংস্কৃতি মানেই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের আর কিছুই চোখে পড়ে না। যেমন আমাদের বন্ধুরা বললেন যে রবীন্দ্রনাথ, আমাদের যেন মনে হয় রবীন্দ্রনাথকে সব ঠাকুরের ওপরে এই ঠাকুরকে রাখি, এই ঠাকুরের সব ঠাকুরকে বছর বছর বিসর্জন দিতে হয়, এই ঠাকুরকে দিতে হয় না। আমাদের সব কিছুতে আমাদের প্রেমে রবীন্দ্রনাথ, দুঃখে রবীন্দ্রনাথ, বিষাদের রবীন্দ্রনাথ। আমাদের মনে হচ্ছে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর আসলে যেমন যখনই এই ধরনের ব্যাপার আছে ব্লগিং এটসেট্রা, তখন মনে হয় আমি একটু কবিতা বলি। বাচিক শিল্পী যখন ইচ্ছে করছে কিন্তু বলি। খুব পুরন, খুব চেনা, খুব পরিচিত আমাদের কবিতাটা বললে সবারই খুব বলতে ইচ্ছে করবে। আফ্রিকা। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ যেমন প্রেমের, তেমনি রবীন্দ্রনাথ ভারী সুন্দর সুন্দর প্রতিবাদও করেছেন। সেই জায়গাটা আমরা একটু কম ধরেছি। প্রতিবাদী বলতে আমরা সুকান্ত বুঝি, নজরুল বুঝি, রবীন্দ্রনাথকে একটু কম। কিন্তু এই কবিতাটি রবীন্দ্রনাথের বড় প্রতিবাদের কবিতা, বা তার লেখা। আমি তোমাদেরই লোকে যে মানে আজ পর্যন্ত সব দিনই পরিচয়। আমি একটুখানি বলি আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতাকে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। গায়ে কাটা দিয়ে উঠে গেলে শুনলে সবাই মিলে আরেকবার করি আমরা হে নূতন। কবির জন্মদিনে কবির গান দিয়েই শেষ করছি আমাদের অনুষ্ঠান। চলো। হে নূতন দেখা দিবার ভার জন্মের প্রথম শুভ ফল। হে তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিবার ভার জন্মের প্রথম শুভ ফল। হে আপনারে করো উন্মোচন ব্যক্ত হোক জীবনের ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিশাল।
পেয়ে গেছি রবীন্দ্র সদন চত্বরে আমাদের প্রিয় পরিচালক মহাশয় সমীর মাঝিরাকে। আচ্ছা সমীর দা, তোমার জীবনে রবীন্দ্রনাথ কিভাবে রয়েছেন প্লিজ একটু দর্শক বন্ধুদের বলো। জীবনে বলতে মানে রবীন্দ্রনাথ তো ছোটবেলা থেকেই পড়ছি আর কি, যদিও তেমনভাবে কিছু মানে আত্মস্থ করতে পারি বা মনে কিছু নাই আর কি, মানে 2-4 লাইন কবিতা বলতে পারবো না বা 4 লাইন আর কি গানও বলতে পারবো না, গানও গাইতে পারবো না। তো কিছু কিছু টুকরো টুকরো স্মৃতি বা যেগুলো কিছু মনে আছে সেগুলো বলার চেষ্টা করছি আর কি। তো সবচেয়ে বেশি মনে পড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর একবার দার্জিলিং যাচ্ছিলেন আর কি। তো তখন আমি ক্লাস 6 হয়তো পড়ি। তো সেই দার্জিলিং যাত্রাটা তিনি লিখেছেন এবং সেই টুকরো অংশটা আমাদের বইয়ে ছিল আর কি। তো সেটা দেখে আমার প্রথমে দার্জিলিং সম্পর্কে একটা ফ্যান্টাসি তৈরি হয় এবং মানে তখন ক্লাস 6-এ মানে অনেক দিনই হয়ে গেছে। তো তখন মনে হচ্ছিল যে দার্জিলিংয়ে যেতে পারলে বেশ ভালো হতো। মানে উনি যে দার্জিলিং যে বর্ণনা করেছিলেন এবং ঘুম স্টেশনের যে বর্ণনা করেছিলেন, পৃথিবীর সবচেয়ে উঁচু মানে স্টেশনে যে ঘুম, এখন সেটা আছে কিনা জানি না আর কি। তো সেই ঘুম স্টেশন সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছিলেন, দার্জিলিং সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন। তো সেটা পড়ে আমার দার্জিলিংয়ে যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল আর কি। তো এখনো যাওয়া সম্ভব হয়নি আর কি, অনেক জায়গায় গেছি কিন্তু এখনো দার্জিলিংয়ে যাওয়া হয়নি। তো সেটা বারবার আমার মনে পড়ে আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকেই প্রথম সেই দার্জিলিং যাত্রা থেকেই দার্জিলিং সম্পর্কে একটা ফ্যান্টাসি তৈরি হয় এবং যাওয়ার একটা ইচ্ছা তৈরি হয়। এখনো যেতে পারিনি, সেটা হয়তো যাবো, হয়ে যাবে। দার্জিলিং এর প্রতি প্রেম আর কি যেটা বলে সেটা হয়েছে সমীরদার। তো সেখানে হয়তো শুট করতেও যেতে পারি, ঘুরতেও যেতে পারি আর কি, সেটা সময়ের অপেক্ষা। এবং এই যে এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল, তারা বলছে যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর যে বলে না, মানে ঘুমিয়ে থেকে জেগে থাকে, উঠতে বসতে শয়নে স্বপনে, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি কিন্তু এগোতে পারবে না। হ্যাঁ, মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটি জায়গায় কিন্তু তিনি হাত মেরে চলে গেছেন আর কি, বলা যেতে পারে আর কি। মানে এমন কোনো জায়গা নেই যে সেখানে তিনি হাত রাখেননি বা তিনি সেখানে তার বিচরণ নেই আর কি। এবং আরেকটা কথা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে যা লিখে গেছেন, কোনো মানুষ যদি মনে করে যে আমি সারা জীবন পড়বো, কোনো একটি মানুষের পক্ষে সেটা সম্ভব না পড়ে শেষ করা আর কি। মানে এত লিখে গেছেন, এত ভাস্ট এত লিখে গেছেন। তো আমাদের যেমন একটা অসন্তোষের কারণ বলে একটা গল্প পড়েছিলাম, মানে তার একটা গল্প টাইপই। তো সেখানে লেখা ছিল যে একটি লাইন মনে পড়ছে, মানে হুবহু হয়তো বলতে পারবো না, 2-4টে ভুল হতে পারে। সেখানে লেখা ছিল যে মানে ডিগ্রিধারী যারা রয়েছে, মানে তাদের যে বেকার যুবতী বা বিশেষ করে যুবক, তাদের কি অবস্থা আর কি, সেটা লিখতে গিয়ে একটা লাইন তিনি লিখেছেন যে শেষ আশা ভরসা কন্যার পিতার কাছে। মানে শিক্ষিত যুবকদের শেষ আশা ভরসা কন্যার পিতার কাছে। অর্থাৎ যেটা মানে বলছে যে সে পড়াশোনা করেছে, সে নিজেকে চাকরিমুখী পড়াশোনা সে করেছে, কিন্তু বাস্তবমুখী পড়াশোনা সে করেনি। তো সুতরাং মানে কেরানির চাকরি সে পায়নি, এবং না পেলে তার সবকিছু আশা ভরসা যেটা রয়েছে, সে রোজগারও করতে পারছে না, চাকরিও পাচ্ছে না। তো সে একটি মেয়েকে বিয়ে করবে এবং বিয়ে করার ফলে তার বাবা যে পণ দেবে সেই আশা ভরসা হতে কিছু একটা করবে। সেই জন্য বলছে মানে তার শেষ আশা ভরসা কন্যার পিতার কাছে আর কি। মানে কন্যার পিতা দেবে পণ আর কি, তো সেটা দিয়ে হয়তো সেই ছেলেটা কিছু একটা করবে। তো আরো একটা মানে মজার একটা ঘটনা আর কি। হ্যাঁ, সেটা মানে বলে, সেটা এখনো কিন্তু বাস্তবে অনেকে ভাবে আর কি, এটি বড় লোকের মেয়েকে যদি বিয়ে করতে পারতাম খুব ভালোই হতো আর কি, বা যদি একটা লটারি পেতাম, এটি বড় লোকের মেয়েকে বিয়ে করতে পারতাম, গাড়ি বাড়ি একেবারে হয়ে যেত, খাটনি হতো না। মানে আমি যেটা বলতে চাইছি যে এখনো সে কবে লিখে গেছেন, এখনো কিন্তু সেই জায়গাটা মানে সেটা বাস্তব আর কি। মানে অনেক ইয়াং জেনারেশন এরকম আছে, কন্যার পিতার উপরে এখনো ভরসা করছে আর কি। এটি বড় লোকের মেয়েকে দেখে যদি প্রেম করতে পারে, যদি লটকে ফেলতে পারি, তাহলে বেশ ভালোই হবে আর কি। তো তিনি সব জায়গায় আর কি মানে রাজত্ব রাজকন্যা একসাথে আর কি, সেটা উনি কত বছর আগে লিখেছেন। হ্যাঁ, লিখে গেছেন। তো আরো একটা বলছে যে মানে তখন ওই দুর্ভিক্ষের সময় এটা বলছে যে একটা গোডাউন ছিল, সেখান থেকে যখন গাড়োয়ান মানে গরুর গাড়ি তখন চলছিল, গরুর গাড়ি সেখান থেকে সেই মালপত্র বের করতো আর কি। মানে গোডাউন থেকে যে দানা শস্য বের করতো, এবং তার গলায় একটা লাইসেন্স ঝোলানো থাকতো। সেই লাইসেন্সটা ঝোলানো না থাকলে তাকে কিন্তু সেই মালপত্র তাকে বের করতে দেওয়া হতো না। এবং তিনি সেখানে কম্পেয়ার করেছিলেন অসন্তোষের কারণে যে এই গাড়োয়ান মানে আমাদের যে ইয়ং জেনারেশন যে ডিগ্রিধারী, এবং তাদের সঙ্গে গরুর গাড়ি গাড়োয়ান যে রয়েছে তার তুলনা করেছে। মানে গরুর গাড়ি গাড়োয়ান যেটা রয়েছে, সেই গাড়োয়ানের যদি ওই লাইসেন্সটা ঝোলানো না থাকে, তাহলে যেমন সে গোডাউনে ঢুকতে পারবে না। আর আমাদের যদি সার্টিফিকেট না থাকে, তাহলে কি ভালো মেয়েকে বিয়ে করা যাবে না, বা সম্ভ্রান্ত পরিবারে যারা মেয়ে রয়েছে তাদের বিয়ে করা যাবে না, কারণ চাকরি তো হবে না, শুধু কলম পেশা। মানে কাইট ফাইট 1 ফন্ট চিমনি ফট আর কি, মানে এটা শুনেছিলাম। তো এই ধরনের আর কি মানে একটা কবিতা, মানে কবিতা না, একটা গল্প আর কি। তো সেখানে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিনা জানি না, এটা এরকম প্রচলিত গল্প
গল্প। একজন ইংরেজ আর কি, একজন ইংরেজ কে ঘুরতে নিয়ে গেছে একজন ভারতীয়, সে ইংরেজি জানা ভারতীয়। তো সেখানে গিয়ে দেখছে যে একটা মানে একটা লাইট পোস্টে যে লাইটে যেটা ছিল তখন তো হয়তো গ্যাসের আলো ছিল, সে গ্যাসের আলো লাইটটা ভেঙে রয়েছিল। তো ইংরেজ তাকে জিজ্ঞেস করেছিল যে এটা ব্যাপারটা কি। তো তখন সে বলেছিল কাইট কাইট ফাইট ফাইট ওয়ান ফল চিমনি ফট, মানে দুখানা চিল মারামারি করছিল এবং তার মধ্যে একটা পড়ে গেছে, পড়ে যাওয়ার ফলে চিমনিটা ফেটে গেছে। মানে তার ইংরেজি লেভেলটা আছে এরকম ছিল, মানে কাইট কাইট ফাইট ফাইট ওয়ান ফল চিমনি ফট, মানে তার মানে এই ধরনের ইংরেজি লেভেলটা তাদের ছিল আর কি। মানে সেই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে কেরানি তৈরি করার যে ব্যাপারটা ছিল সেটা রয়েছে। তা রবীন্দ্রনাথ, যেটা আমি বললাম যে রবীন্দ্রনাথকে যদি মানে কি বলবো যে একটা মানুষ যদি সারা জীবন মনে করে যে তাকে পড়ে শেষ করতে হবে না, তিনি লিখেছে না এরকম আর কি। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে অনেক মজার মানুষ ছিলেন। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে মানে প্রতিটা পদক্ষেপে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রতি ব্যাপার যেটা রয়েছে, আমরা আগে আমি যেমন পাড়াতে রবীন্দ্র জয়ন্তী পালন করতাম, সেখানে নাটক আমি পরিচালনা করতাম আর কি, বিভিন্ন ধরনের নাটক। তো সেটা এখন আর হয়ে ওঠে না আর কি। এখন তো ছবি বানাচ্ছো, ব্যাস রবি ঠাকুরের কোনো গল্প নিয়ে ছবি, চিন্তা ভাবনা কি আছে ভবিষ্যতে? একদম, রবি ঠাকুরের কোনো গল্প নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা রয়েছে। তো এখন গল্পটা বলবো না আর কি, সেটা বললে ফ্ল্যাশ হয়ে যায়। হ্যাঁ, তো আবার যে আমি চিন্তা ভাবনা মাথায় আনবো না, কেন বলে যে পৃথিবীতে আমি যা চিন্তা করছি 7 জন মানুষ তাই চিন্তা করছে পৃথিবীতে, আমার চিন্তাটা হয়তো তারা বুঝতে পারবে আর কি। তো সুতরাং আমি মানে মাথাতেও আনছি না এবং এখানে সর্বসমক্ষে বলছিও না আর কি। তো সেটা যেটা বলতে পারি যে মানে প্রতিটা ক্ষেত্রে আর কি রবীন্দ্রনাথ ছাড়াও আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে রয়েছে আর কি। তো সেই হচ্ছে ব্যাপার। তো রবি ঠাকুর ছাড়া আমাদের নিস্তার নেই আর কি, স্বয়নে স্বপনে সবসময় রবি ঠাকুর। একদমই তাই। রবি ঠাকুরকে সত্যি আমরা সবাই খুব ভালোবাসি, নতুন করে আর বলার কিছু নেই। যে দর্শক বন্ধুরা দেখছেন আমি জানি তারা সকলে আমাদের মতনই রবীন্দ্রপ্রেমী। পেয়ে গেছি সেই তোমাদের পরিচিত জয়দীপ দাকে। তোমরা তো প্রতিটা এপিসোডেই জয়দীপ দাকে দেখে থাকো। আচ্ছা জয়দীপ দা, তোমার জীবনে রবীন্দ্রনাথ কিভাবে রয়েছেন? প্রথমত আমি আড্ডা জোনের সকল বন্ধুদের আমি অভিনন্দন জানাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। আসলে রবীন্দ্র জয়ন্তী আমরা আজকে মানাচ্ছি, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে সেই ছোটবেলার থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের মধ্যে রয়েছেন উনি। আর উনি একটা এমন মানুষ, ধরো তোমার কোনো দুঃখ হলো তুমি রবীন্দ্রনাথের গান পেয়ে যাবে, তোমার কোনো সুখের দিন তুমি গান পেয়ে যাবে, তোমার কোনো একটা বাড়িতে উৎসব হচ্ছে সেখানেও রবীন্দ্রনাথের গান পাবে, তুমি প্রেমে পড়েছো সেখানেও তুমি রবীন্দ্রনাথের গান পাবে, তুমি প্রেমে পড়ে বিরহ হয়েছো সেখানেও তুমি রবীন্দ্রনাথের গান পাবে। মানে রবীন্দ্রনাথ কি লেখেননি আমি তাই ভেবে পাই না। মানে আমরা সারাদিন আমরা চর্চায় থাকি, আমাদের মানে ধরো চান করতে যাচ্ছি সেখানেও একটা গুনগুন করে একটা রবীন্দ্রনাথ একটা রবীন্দ্রসঙ্গীত চলে আসে। যদিও বা আমরা গায়ক নই, ঠিক আছে, কিন্তু তবুও একটা গানের একটা ইয়ে চলে আসে। আর ছোটোবেলাকার সেই ছোট্ট সেই কবিতাগুলো, নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে। মানে এই কবিতাটা আমার কেন মুখস্থ ছিল, কারণ বাবার ভয়, বাবা যখনই দেখতাম দূর থেকে আসছে তখন আমরা জোরে জোরে বলতে শুরু করে দিতাম এই একটা কবিতাই। তো সেইগুলো মানে এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ আমাদের সারাজীবন মানে আমাদের মধ্যে রয়েছেন আর কি। হ্যাঁ, উনি রয়েছেন এবং উনি থাকবেনও, তাই তো জয়দীপ দা? একদম। আমাদের দৈনন্দিন জীবনে, বাঙালির দৈনন্দিন জীবনে রবীন্দ্রনাথের প্রভাব অপরিসীম এবং উনি সব সময় সবার অন্তরে বিরাজ করবেন। চলো দেখি অন্য বন্ধুরা কি বলছে। আচ্ছা মিমিকা দি, যদি সম্ভব হয় তুমি কি রবি ঠাকুরের গান বা কবিতার দু কলি বা দু লাইন আমাদের শোনাতে পারবে? দর্শক বন্ধুরা ওয়েট করছে, দেখো। অবশ্যই। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে।
আচ্ছা, আমরা আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বিখ্যাত অভিনেতা এবং স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর অতনুদাকে। অতনুদার জীবনে রবীন্দ্রনাথ কিভাবে প্রভাব ফেলেন দেখি। অতনুদা, তোমার জীবনে রবীন্দ্রনাথ কিভাবে রয়েছেন? আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবসে আমি তাকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমি প্রথমেই বলতে চাই যে আমি একজন সাহিত্যপ্রেমী মানুষ এবং আমি সাহিত্য চর্চা করি। তার সাথেও আমি গ্রুপ থিয়েটারের সাথেও যুক্ত আছি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তাকে নিয়ে যে পড়াশুনো এবং তাকে নিয়ে যে চর্চা করা, সেটা যতটুকু সম্ভব আমি করতে পেরেছি। সেটা সেই আমার বাল্যকাল থেকেই। প্রথমে আমার স্কুলের পাঠ্যপুস্তকে ছিলেন রবীন্দ্রনাথ, পরবর্তীকালে আমি সাহিত্য নিয়ে পড়েছি, কলেজেও আমি রবীন্দ্রনাথকে পেয়েছি। এর পরবর্তীকালে আমি নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প নিয়ে আমি একটি টেলিফিল্মও বানিয়েছিলাম। যাই হোক, ছোট গল্প নিয়ে বানিয়েছিলাম, যেটা দেনা পাওনা, যেটা আগেও অনেকবার হয়েছে টিভিতে, এবং সেটা আমিও তৈরি করেছিলাম। সেটা দুটো গ্রাউন্ড চ্যানেলেও দেখানো হয়েছিল। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আজকে কবিগুরুর এই জন্মদিবসে আমি একটা কথাই বলতে চাই, আমাদের জীবনের শুরুও রবীন্দ্রনাথ, আমাদের জীবনের শেষও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের প্রত্যেকের মননে আছেন। সব থেকে একটা কথা বলতে গেলে কি, আজকে প্রথমেই বাঙালিদের কথা বলতে গেলে, বহুমুখী প্রতিভার অধিকারী বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসে এবং তারপরেই নাম আসে শ্রী সত্যজিৎ রায়ের। এবং আমরা বাঙালি বলতে যে গর্ববোধ করে, যারা বিশ্বের আসনে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, প্রথমেই বাঙালি বলতে অমর্ত্য সেন তো আছেনই, আমি সেটা বলছি না, এরকম অনেক বাঙালি আছেন। সে সৌরভ গাঙ্গুলি ক্রিকেটেও করেছেন, আমি সে জায়গা থেকে যাচ্ছি না। কিন্তু বাঙালি বলতেই প্রথমে 3 জনের নাম আসে। প্রথমত আমাদের নমস্য শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে শ্রী সত্যজিৎ রায় এবং তারপরে মহানায়ক উত্তম কুমার। এবং আমি এটুকুই বলতে চাই, এখনকার দিনের যুব সমাজের কাছে, তাদের কাছেও রবীন্দ্রনাথ যে কতটা, আমরা এখন এই মিডিয়ার যুগে, এখন এই কি বলবো, আমাদের এই নেটের যুগে, আজকে নেট খুলে আমরা অনেক কিছুই সার্চ করি, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এখনকার যুব সমাজ কতটা কিভাবে নেয়, আমাদের সময় যারা নিত, সেটা কিন্তু এখনো আমি ঠিক বুঝতে পারিনি, এখনো অবধি আমি সেটা দেখিনি। কারণ আজকে রবীন্দ্র চর্চা বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বই বা তার কোনো তথ্যচিত্র দেখতে যদি ডকুমেন্টারি এখানে হয়, বা তাকে নিয়ে কোনো ছবিতে যত না ভিড় হবে, সালমান খান বা শাহরুখ খানের ফিল্মে বেশি ভিড় হবে, বা দেব বা জিতের যে ছবিতে কিন্তু দেখবেন আমাদের ইয়াং জেনারেশন বেশি ভিড় করবে। এটা কিন্তু বাস্তব ঘটনা। কিন্তু সত্যি কথা, একটা জিনিস ভাবতেই হয়, আজকে যে মানুষটা, যে ফ্যামিলি থেকে তিনি এসছেন, তার মেজদা শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ইন্ডিয়ানদের মধ্যে প্রথম সিভিল সার্ভেন্ট হয়েছিলেন এবং প্রথম ICS আর কি উনি। এছাড়াও সত্যি কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে যে রামকৃষ্ণদেবের একবার দেখা হয়েছিল, একবারই মাত্র, তখন উনি যুবক, এবং উনি একটা রবীন্দ্রসঙ্গীতও শুনিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। এটাও কিন্তু অনেকের অজানা। যাই হোক, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই মানুষটা আজকে তিনি জীবনে যে কত কষ্ট সহ্য করেছেন, কত দুঃখ, কত লাঞ্ছনা তার জীবনে। তিনি জীবিতকালে তার একমাত্র পুত্রই বেঁচে ছিলেন, তারও তিনিও সেই সময় তার কাছে ছিলেন না, রথীন্দ্রনাথ ঠাকুর। তাছাড়া রথীন ঠাকুরও তখন তার কাছে ছিলেন না। রবীন্দ্রনাথের দুঃসম্পর্কের এক ভাইজি তার মুখাগ্নি করেছিলেন, এবং রবীন্দ্রনাথের প্রিয় মেয়ে যে বেলা, এক এক করে এবং তার ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর, প্রত্যেকেই তার সে মাত্র 10 বছর বেঁচে ছিল, প্রত্যেকেই তার জীবিত অবস্থায় মারা যান। এবং তার 3 মেয়ের তিনি যে বিয়ে দিয়েছিলেন, তার 3 যে জামাই, তাদেরকে তিনি কাউকে কৃষি বিজ্ঞান এবং তার সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালে ওনার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বাদবাকি ওনার সমস্ত সন্তান মারা যান। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী তো অনেক বছর আগেই মারা গেছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যা কষ্ট পেয়ে গেছেন, যা দুঃখ পেয়ে গেছেন, তার 3 মেয়ের অনেক সাত করে বিয়ে দিয়েছিলেন, কিন্তু তার জামাতারা কেউই তার উপযুক্ত হয়নি। সত্যি কথা বলতে, তিনি তার 3 জামাইকে বিদেশে পড়তে পাঠিয়েছিলেন। তিনি কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে পাঠিয়েছিলেন তার এক জামাইকে, তার আরও 2জন জামাইকে তিনি বিদেশে পড়তে পাঠান। কিন্তু
কিন্তু তারা কেউই সমস্ত তার পয়সা উড়িয়ে তারা প্রত্যেকেই কেউই কিন্তু তার স্বপ্ন সফল করে ফিরে আসতে পারেনি। এবং তার বড় জামাই তার সাথে এত দুর্ব্যবহার করতো, তার মেয়ে যখন অসুস্থ বেলা, সেই সময় তার মেয়ের সাথেও খুব খারাপ ব্যবহার করতো। তিনি তখন মানে তার নোবেল প্রাইজ পাওয়ার সমস্ত টাকা শান্তিনিকেতন আশ্রম তৈরি করতে কিছুটা দান করে দিয়েছেন, এবং তার মধ্যেও তার মেয়ের খরচা চালাচ্ছেন, সমস্ত খরচাই তিনি চালাতেন। যে মানুষটা দিনের পর দিন এইভাবে মানে দুঃখ পেয়ে গেছে, কষ্ট পেয়ে গেছে, সেই মানুষটার দুঃখ কিন্তু বোঝার মতো, তার পাশে দাঁড়ানোর মতো কিন্তু তখন কেউ ছিল না। যাকে যাই হোক, এসব কথা বলে লাভ নেই। আজকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে তাকে আমার শ্রদ্ধার্ঘ্য এবং প্রণাম স্বরূপ আমার এই নিজের সামান্য অভিজ্ঞতা থেকে তার সম্বন্ধে আমাকে কিছু বলতে বলা হয়েছিল। এবং আমার এই অনেক দিনের বন্ধু এবং আমার সহকর্মীও বলতে পারি, এবং ফেডারেশনের মেম্বার এই গর্বিতা, আমার সাথেই ও ফেডারেশনের মেম্বার, আমার সাথেও বেশ কিছু সিরিয়ালে কাজও করেছে, যার জন্যে ও আজকে আমাকে বললো যে ওর চ্যানেলের জন্য একটা স্পিচ দিতে, তাই আমি দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য আমি শেষ করছি। গর্বিতা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অতনুদা। চলো দেখি নতুন বন্ধুরা কি বলে, এসো। হ্যাঁ, রবি ঠাকুর আমাদের কাছে সত্যিই ঠাকুর, যার জাত নেই, ধর্ম নেই, কিচ্ছু নেই। রবীন্দ্রনাথকে আমরা সকলেই খুব ভালোবাসি, সেরকমই রবীন্দ্রপ্রেমী একজন মানুষকে পেয়ে গেছি, চিত্তদা। চিত্তদা, তোমার জীবনে রবীন্দ্রনাথ কিভাবে রয়েছেন? রবীন্দ্রনাথ এমন একটি মানুষ যে যার সম্পর্কে কিছু নতুন করে বলার কিছু নেই। একাধারে গীতিকার, ওনার রবীন্দ্রসঙ্গীত অর্থাৎ রবীন্দ্রনাথের লেখা গান অসাধারণ, এবং তার উপন্যাস, তার কবিতা, এমনকি তার সমাজসেবামূলক কাজ। সারা জীবন তিনি যন্ত্রণাদগ্ধ হয়ে জীবন কাটিয়েছেন, কিন্তু তার লেখার মধ্যে দিয়ে অসাধারণ লেখা তিনি ফুটিয়ে তুলেছেন। এমনকি একসময় উনি বলেছিলেন যে আর কিছুতে কেউ যদি আমাকে মনে না রাখে, আমার গান আমাকে বাঁচিয়ে রাখবে। সত্যি তাই। আজ আমরা সকাল থেকে শুরু করে, সেই ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত দিয়েই বোধহয় শুরু এবং শেষ হয়। এবং যত দিন যাবে, মানুষের বয়স যত বাড়বে, রবীন্দ্রসঙ্গীত যেন অসাধারণ। মানে এমন কোনো বিষয় নেই রবীন্দ্রনাথ যেখানে হাত দেননি। পরবর্তীকালে হয়তো অনেক সাহিত্যিক, অনেক লেখক, অনেক গীতিকার এ জগতে এসছেন, কিন্তু এখনো মনে হয় এমন কোনো বিষয় নেই রবীন্দ্রনাথ বোধহয় সেটাকে হাত দেননি। এক কথায় বলা যেতে পারে রবীন্দ্রনাথ অতুলনীয়, এবং চিরকাল, অনন্তকাল ধরে উনি আমাদের মধ্যে থাকবেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। ঠিকই বলেছো চিত্তদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঠিকই, ধন্যবাদ। হ্যাঁ, রবীন্দ্রনাথকে নিয়ে বলে শেষ করা যাবে না, বা বলার মতো আমার কাছে মনে হয় সত্যি আমরা অতি তুচ্ছ, আর আমাদের জন্য উনি যা রেখে দিয়ে গিয়েছেন, আমরা সত্যি ওনার ওই গান, কবিতা ওসব নিয়েই সুন্দরভাবে জীবন কাটিয়ে দিতে পারবো। চলো দেখি আরো বন্ধুরা কি বলেন, কিভাবে দেখেন তাদের জীবনে রবীন্দ্রনাথকে। এসো। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে বিখ্যাত অভিনেতা প্রশান্ত দাকে। প্রশান্ত দা, তোমার জীবনে রবীন্দ্রনাথ কিভাবে রয়েছেন? আমি প্রথমে দর্শকবৃন্দর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলবো আর কি, মানে ওনাকে সম্পর্কে বলার সে দৃশ্যটা আমার নেই। তবে তিনি যে আমাদের দেশের, মানে শুধু রাজ্য, ভারতবর্ষ বা না, শুধু গোটা পৃথিবীর মধ্যে উজ্জ্বল নক্ষত্র উনি। ওনার জন্য আমরা সবাই গর্ববোধ করি। আমরা ওনার মতো কবিগুরুকে পেয়ে ধন্য হয়েছি। আকাশে উজ্জ্বল তারা যেমন আমরা সর্বক্ষণ দেখতে পাই, রাত্রি হলেই আমরা আকাশে উজ্জ্বল তারা দেখতে পাই, তেমন রবীন্দ্রনাথ ঠাকুরকেও উজ্জ্বল তারার মতো সবাই দেখবে, তিনি কখনোই বিলীন হবে না। তা ছোট্ট একটা লাইন আজকে এটা এসে পেয়ে গেছিলাম, বলি, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও, ছায়ার মতো আছি না আছি তবু মনে রেখো। নমস্কার। অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দাকে। চলো দেখি অন্য বন্ধুরা কিভাবে দেখছেন তাদের জীবনে রবীন্দ্রনাথকে। এসো আমার সাথে।
আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে নতুন প্রজন্ম। তোমার নাম কি বাবা? অর্ঘ্যদীপ চক্রবর্তী। আচ্ছা অর্ঘ্যদীপ, ও কবিতা বলবে একটি। সত্যি যে রবি ঠাকুর আছেন আমাদের মধ্যে, থাকবেন। নতুন প্রজন্ম, আমাদের এই বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন রবি ঠাকুর থাকবে আমাদের প্রাণের মাঝে। বলো রবি ঠাকুরের কি কবিতা বলবে? রবি ঠাকুরের কালো রাতি। বলো। কালো রাতি গেল ঘুরছে, আলো তারা দিলাম মুছে, পুব থেকে ঘুম ভাঙা, হাসা হাসা চোখ রাঙা। এটা ধরে বলো। জানি কোথা থেকে ডাক দিলে তাদেরকে ভয় ভয় পথ খুঁজি, চাঁদ তাই যায় বুঝি, তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুই ফুল, বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলের, বনে বনে পাখি জাগে, মেঘে মেঘে রং লাগে, জলে জলে ঢেউ ওঠে, ডালে ডালে ফুল ফোটে। আচ্ছা, ও সহজ পাঠ থেকে একটি কবিতা ছড়া বলে শোনালো বন্ধুরা। ছোট্ট বাচ্চা, আমি জানি না সাউন্ড পৌঁছেছে কিনা, না পৌঁছলেও শুনে নিও ঠিক মতো করে। কোথা থেকে এসছো তোমরা? বালি। বালি, হাওড়া বালি থেকে। চলো দেখে নি আরো বন্ধুরা কিভাবে রবীন্দ্রনাথকে দেখছেন। এসো, মানে এটা মাঝে ঢুকিয়ে দেবো।